দর্শক স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমি তৌহিদ শান্ত। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ যেই ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে সেখানে চীনা বিশেষজ্ঞ পাঁচজনের বিশেষজ্ঞ দল এসেছেন। তারা দেখা করবেন বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি, সেই শারীরিক পরিস্থিতি খুব বেশি অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি। এখান থেকে আসলে আমরা কতটুকু কী চিন্তা করতে পারবো আমি জানি না। এর মধ্যে যে দুটো বিষয় আপডেট আমরা শুনতে পাচ্ছি, একটি শুনতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন এবং তার পরিবারের সদস্যদেরকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়ার জন্য, বিশেষ নিরাপত্তা বাহিনীর নিয়োগ দেওয়ার জন্য শুনতে পাচ্ছি যে তাদেরকে স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর ধারা 2 ক প্রদত্ত ক্ষমতা বলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। সেইভাবে আমরা একটি কাগজ পাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমে পাচ্ছি। আর যে চীনা 5 জনের কথা বললাম যে তারাও এসেছেন, তারা এভার কেয়ারে ইতিমধ্যেই গিয়েছেন। এছাড়া বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে সারা দেশে যে আলোচনাটি আসছে যে তার বড় ছেলে তারেক রহমান ফিরছেন কিনা, বা ফিরলেও কিভাবে ফিরবেন, এই বিষয়ে নানা ধরনের, যেহেতু পলিটিক্যাল বিষয়, রাজনৈতিক নানা ধরনের আলোচনা চলছে। তবে ইতিমধ্যে সরকার পরিষ্কার করেছে যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া আছে। এবং ট্রাভেল পাস, যেহেতু বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তার পাসপোর্টটি রিনিউ করা হয়নি। এই বিষয়গুলো আমরা জানবো আমাদের এখানে যে অতিথি আছেন তাদের কাছ থেকে। তবে সেইখানে ট্রাভেল পাস সহ এটি 2 বার বলা হয়েছে। একবার সাধারণভাবে পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন সব ধরনের সহযোগিতা থাকবে, প্রেস সচিবও জানিয়েছেন। আমাদের আজকের বিষয়ে আমরা তারেক রহমানের দেশে ফেরা, অন্যান্য প্রসঙ্গ, এই প্রসঙ্গগুলো রয়েছে। এর মধ্যেই আজকে আরেকটি রায় হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ, এই 3 জনের নামে কারাদণ্ড হয়েছে প্লট জালিয়াতি। তবে এইখানকার যে উল্লেখযোগ্য, দর্শক আপনারা বলতে পারি যে টিউলিপ সিদ্দিকী, উনার যেই রায়ের খবরটি, এটি ব্রিটিশ গণমাধ্যমে খুব গুরুত্বপূর্ণ, দারুণ গুরুত্বপূর্ণ পেয়েছে। অর্থাৎ একদম লিড নিউজ আমরা দেখেছি। এই নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার বেলায়েত হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শিরোনামটি দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, আছেন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসা দিতে ঢাকায় চীনা বিশেষজ্ঞ দল, রোগমুক্তি চেয়ে সারা দেশে দোয়া। প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা ও রেহানার কারাদণ্ড, টিউলিপের সাজার খবর ব্রিটিশ গণমাধ্যমে। তারেক রহমানের দেশে ফেরায় আইনগত বাধা নেই, মন্তব্য আইন উপদেষ্টার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। প্রার্থিতা ও ভোটার হওয়ার বিষয়ে সিদ্ধান্ত ইসির। এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখনো বন্ধ হয়নি, অভিযোগ জামায়াতের। এবং পিলখানা হত্যাকাণ্ডে জড়িতরা এখনো বহাল তবিয়তে, অভিযোগ শহীদ পরিবারের। মানবতা বিরোধী অপরাধ যাচাই হচ্ছে, বললেন চিফ প্রসিকিউটর। দর্শক শুনছিলেন শিরোনাম। আজকে আসলেই অনেক খবর, কিন্তু সব খবরের মধ্যে আসলে খালেদা জিয়ার সুস্থতার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আমি আজাদ মজুমদারের কাছ থেকে একটু জানতে চাই যে সর্বশেষ সরকারের কাছে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি, এটি নিয়ে আপনাদের কাছে কোন পর্যন্ত খবর এসেছে, যে বেগম খালেদা জিয়ার সব ধরনের চিকিৎসার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই এসএসএফের যেই বিষয়টি, এটিও আমরা আসলে শুনছি বিভিন্ন গণমাধ্যমে, এইটাও যদি একটু পরিষ্কার করতেন। যে না, আমাদের কাছে তো যেটা সংবাদ সেটা হলো ওনার অবস্থা সংকটাপন্ন, এবং ওনার জন্য আমাদের দেশি চিকিৎসক যারা আছেন, মেডিকেল বোর্ডে যারা আছেন, তারা আপ্রাণ চেষ্টা করছেন। বিদেশি চিকিৎসকরা এসে পৌঁছেছেন, সবাই চেষ্টা করছেন, সবাই প্রার্থনা করছেন। এখন সেটুকুই খবর।
ওনার চিকিৎসা আরেকটি বিষয় আমরা একদম কিছুক্ষণ আগে দেখলাম যে নরেন্দ্র মোদী তিনিও মনে হয় সম্ভবত টুইট করেছেন এবং ভারত বলেছে, তার টুইটে লেখা যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এটার সম্ভবত কি চিকিৎসা কেন্দ্রিক সহায়তা, এটাই আপনি আপডেটেড কিনা? এটা উনি বলেছেন ইন হোয়াট এভার ওয়ে দে ক্যান। এখন এটা অনেকভাবেই হতে পারে, যদি প্রয়োজন, প্রথমত সহযোগিতাটার প্রয়োজন পড়বে কিনা বা উনি এখনও সহযোগিতা নেওয়ার পজিশনে আছেন কিনা, এগুলা দেখার পরে ওনার চিকিৎসা দল, ওনার রাজনৈতিক দল, ওনার পরিবারের সদস্য, ওনারা ভেবেচিন্তে দেখবেন সহযোগিতার প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কী ধরনের সহযোগিতা এবং সেটা বাংলাদেশ সরকারের পক্ষে সেই সহযোগিতা দেওয়া সম্ভব কিনা। যদি না হয় তাহলে আমাদের যারা বন্ধুপ্রতিম দেশ আছেন, প্রতিবেশী দেশ আছে, সবার অনেকেই তো এইসব ক্ষেত্রে সহযোগিতা করতে চায় এবং অতীতে করেছেও। সো যদি সেরকম প্রয়োজন হয় তাহলে সেটা ভেবে দেখা যেতে পারে। তবে আপাতত আমাদের প্রার্থনা হচ্ছে তিনি স্টেবল, ওনার কন্ডিশনটা যাতে একটু স্টেবল হয়, উনি যাতে একটু রেসপন্স করে মেডিকেল ট্রিটমেন্টে, সেটা হলে কিছুটা স্বস্তি আসবে সবার মধ্যে। কারণ ওনাকে নিয়ে আসলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষই উদ্বিগ্ন। আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু ব্যারিস্টার বেলায়েতের কাছে আসতে চাই। আপনি দীর্ঘ সময় লন্ডনে ছিলেন এবং তারেক রহমানের সাথেও আপনি কাজ করেছেন আমরা যতটুকু। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি উনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে একক নিয়ন্ত্রিত নয়, এবং এটি খুব শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষও এটাকে যে পুরোটা ব্যাখ্যা করতে পারছে তাও না, এবং তার এই স্ট্যাটাসের সঙ্গে স্ট্যাটাসের পরপর কিন্তু সরকারের থেকে বারবার, আজকে আইন উপদেষ্টা পর্যন্ত বলেছেন, তারপর তার ভোটার হওয়া নিয়ে নির্বাচন কমিশন বলেছেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের এগিয়ে আসাই আমরা দেখছি। এটি পরে আজাদ মজুমদার হয়তো আরও ব্যাখ্যা করবেন, কিন্তু ঠিক এই মুহূর্তে আসলে কি স্ট্যাটাস সাধারণ, দুটো বিষয়, একটা হলো বেগম খালেদা জিয়ার জন্য যেভাবে উদ্বিগ্ন সাধারণ মানুষ, তেমনি তারেক রহমানের ফিরে আসা, এই মায়ের জন্য ছেলের ফিরে আসা, এটা যেমন মানুষের মধ্যে এক ধরনের আশা আছে, প্রত্যাশা আছে, নেতাকর্মীরা তো অনেক দিন ধরেই চাচ্ছেন যে তাদের নেতা ফিরে আসুক। জি, ধন্যবাদ। এখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন। আপনি দেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে এমন একটা ফিগার যে যার জন্য এই প্রথম দেখলাম এমন একজন নেত্রী, এমন একজন নেতা যার জন্য সকল রাজনৈতিক দল মসজিদে মসজিদে দোয়া করছে, বিভিন্ন প্রোগ্রাম করছে ওনার সেরে ওঠার জন্য, এবং আমার মন্দিরে সব জায়গায়। আমার মনে হয় আওয়ামী লীগও তারা যদি রাজনৈতিক দল হিসেবে থাকতো তারাও কিন্তু বিপক্ষে যেতে পারতেন না। কারণ 5ই আগস্টের পরবর্তীতে ওনার যে ভূমিকা ছিল যে তোমরা কাউকে আঘাত করবে না, সবাই ধৈর্য ধারণ করো, প্রতিশোধের কথা একবারও বলেন নাই। ইভেন সাংবাদিকরা যখন শেখ হাসিনা সম্পর্কে জিজ্ঞেস করছেন, তিনি কিন্তু কোনো ক্রোধ দেখান নাই। ওনার মধ্যে থেকে উনি মানুষটাই এরকম, কখনো কিন্তু জাতির স্বার্থে উনি স্ট্যান্ড নিয়েছেন। ওনাকে যখন বালুটাক দিয়ে ঘিরে রাখা হয়েছিল তখন তিনি বলেছেন, লেন্দুর্জির কথা বলেছেন, ইন্ডিয়ান হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেছেন, পিস পাওয়ার নাই। তো ওনার আজকে অত্যন্ত উনি সিরিয়াসলি অসুস্থ, সেই বিষয়টা সারা বাংলাদেশের মানুষের জন্য যেরকম উদ্বিগ্নতার কারণ, ওনার ছেলে হিসাবে বিএনপি নেতা তারেক রহমান আমাদের সবার চেয়ে অত্যন্ত বেশি কনসার্ন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু একটা উদাহরণ বলবো আপনাকে, তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে বন্ডিংটা কীরকম। লন্ডনে বেগম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন কামাল সিদ্দিকী, উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, উনি আমার ক্লায়েন্টও ছিলেন। তো উনি মাঝে মাঝে গল্প করতেন বেগম খালেদা জিয়ার। তো একদিন তারেক রহমানকে কি একটা বিষয়ে বিদেশ যাওয়ার একটা প্রসঙ্গ আসছে, তখন ম্যাডাম বলে যে অনেক রাতে, পরের দিন ওনারা ইয়েতে যাবেন, এই জাতিসংঘে ভাষণ দিতে যাবেন, তো স্ক্রিপ্ট সব রেডি, এই ফাঁকে রাতের প্রায় 2টা ওই সময়। তো ম্যাডাম একটু চা বিরতি নিলেন, ওই সময় অফিসে খুব বেশি লোকজন নেই, তখন বললেন, কামাল সিদ্দিকী যখন ওই প্রস্তাবটা দিলেন যে ভাইয়া কিছুদিনের জন্য এই পারপাসে একটু বিদেশ যাওয়া গেলে বোধহয় ভালো হবে, তখন উনি বললেন, এমন ওনার রুদ্রমূর্তি চেঞ্জ হয়ে গেছেন, বললেন যে এই যে আমি এখন এই 2টা-2:30 বাজে বাসায় যাব, আমার জন্য না খেয়ে বসে আছে কে জানেন? আমার ছেলেটা,
আমার জন্য দাঁড়িয়ে আছে। তো তাদের মা এবং ছেলের সম্পর্কটা এরকমই। তো সেক্ষেত্রে সবার চেয়ে বেশি এবং দেশে না আসতে পারার দুঃখটা ওনার বেশি। উনি সেটা আসলে স্ট্যাটাস দিয়ে পরিষ্কারই করেছেন যে এই কারণগুলো হয়তো সব কিছু বলাও যাবে না, এবং যেহেতু উনি বলেন নাই এটা প্রেডিক্ট করাও ঠিক না। তবে আমরা যেটা মনে করি যে ওনার না আসার পিছনে সবচেয়ে বড় বাধাটা হয়তো একটা সিকিউরিটি কনসার্ন। তো সরকার এক্ষেত্রে আসলে ওনারা এগিয়ে আসতে পারতেন। ওনারা একটা স্পেশাল, যেহেতু বাংলাদেশের এখন মেইন পলিটিক্যাল পার্টির নেতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকেই এই পার্টির চেয়ারম্যান থাকলেও তারেক রহমানই দল চালাচ্ছেন, উনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওনার প্রতি জিয়া রহমানের ছেলে বাংলাদেশে অতীতে রাজনৈতিক অনেক ধরনের যেটা অরাজনৈতিক কর্মকাণ্ডের এবং জীবননাশের ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে ওনার একটা কনসার্ন, এটা একটা বড় ধরনের কনসার্ন থাকতেই পারে। সে বিষয়ে সরকার আপনি ওনাকে প্রোটেকশন, স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা, এসএসএফের ব্যবস্থা করতে পারে। যে আশ্বস্ত শুধু তো বললেই হবে না, বাধা তো নেই, সবাই জানে, কিন্তু বাধার বিষয়ে কার্যকর পদক্ষেপ তো সরকার নিতে পারে। সরকার সেটা নিয়েছে বলেও তো আমরা জানি না। সরকার এক্ষেত্রে রং না, আমরা বলবো যে, কারণ সরকার চিন্তা করতেছে এনি আদার ইন্ডিভিজুয়ালের মতোই তিনি একজন বাংলাদেশি সিটিজেন, তিনি বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসবেন, এটা খুবই স্বাভাবিক। এই বিষয়টা নিয়ে আজাদ মজুমদার আপনার কাছে আর বলবো, এক্ষেত্রে সরকার যতই বলুক যে না আমরা তো ওনার পক্ষে তো কোনো বাধা নেই, আমরাও জানি উনি তো আসতে পারেন, যে কোনো সিটিজেনই আসতে পারেন। আচ্ছা, আমরা আবার একটু আসবো, পলিটিক্যাল ইম্পর্টেন্স, আমরা একটু লাইভে যেতে চাই। আমাদের প্রতিবেদক আছেন এভার কেয়ার হাসপাতালে। জি তিয়াস, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ঠিক এই মুহূর্তে তিয়াস কি পরিস্থিতি দেখছেন সেখানে? আপনার কাছে কোনো আপডেট আর কিছু আছে কিনা, না আমরা যে পর্যন্ত শুনেছি সেই পর্যন্তই? শুরুতেই বলে রাখি যে এই এভার কেয়ার হাসপাতালেই কিছুটা সময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। এই এভার কেয়ার হাসপাতালে যারা আসছেন, নেতাকর্মীর কিছু অংশ এবং সাধারণ মানুষ যারা আছেন, তারা জানতে চাচ্ছেন এবং খালেদা জিয়ার অবস্থা কি আছে, সেই অবস্থায় কিন্তু তারা এখানে আসছেন এবং অবস্থান করছেন এবং জানার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা যদি একটু আপনাকে যদি জানতে চাই, তার শারীরিক অবস্থা কিন্তু এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন এবং দেশি বিদেশি যে তত্ত্বাবধানের যে চিকিৎসাটা হচ্ছে এবং সিসিউর তত্ত্বাবধানের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি এইখানে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ চিকিৎসা কিন্তু দেওয়ার চেষ্টা করছে এইখানে চিকিৎসক যারা আছেন। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাচ্ছি, বিদেশে যাওয়ার ব্যবস্থা যেটা এখন পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা, শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার অবস্থার মধ্যে নেই, যে কিছুটা সুস্থ হলে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। আরেকটু বিষয় যদি আমি আপনাকে জানাতে চাই, 1991 সালে কিন্তু বেগম খালেদা জিয়া প্রথম নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং 1996 সালে যখন দ্বিতীয়বার সে প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রণয়নে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু সে ভূমিকা রেখেছিলেন এবং তৃতীয়বার 2001 সালে কিন্তু তিনি প্রধান নির্বাচিত হয়েছিলেন। এবং এই যে বেগম খালেদা জিয়া যে অসুস্থ হয়েছেন এবং এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীরাও আছেন এবং সবার একটাই চাওয়া যে নেত্রী যেন সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসেন এবং দেশবাসীর কাছে তারা দোয়া চাচ্ছেন। আপনাকে ধন্যবাদ, আপনি আছেন সেখানে। আমরা প্রয়োজনে অনুষ্ঠানের শেষে আবারও যদি আপনার সাথে যুক্ত হওয়া যায় আমরা চেষ্টা করব। বেলায়েত হোসেন আপনি শুনছিলেন, আজাদ মজুমদারও শুনছিলেন। বেলায়েত হোসেনের সাথে আমরা এই লাইভের আগে কথা বলছিলাম। বেলায়েত হোসেন বলছিলেন যে সরকারের পক্ষ থেকে, আমরা অবশ্য আজকে আইন উপদেষ্টা বলেছেন, গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আসলে এই প্রক্রিয়াগুলো কিন্তু জটিল প্রক্রিয়া, ডিপ্লোম্যাটিক যে প্রক্রিয়াগুলো, এটা যে আমরাও যে খুব ভালো বুঝি সাংবাদিকরা তাও না, সাধারণ মানুষের ক্ষেত্রেও ঠিক এই মুহূর্তে আপনারা তো বলছেনই যে সব ধরনের সহযোগিতা করবেন। এটা কি
একদম সাধারণভাবে সাধারণ মানুষের জন্য বলা যায় কিনা যে সরকারের অবস্থানের জায়গায় এটা যদি আরেকটু পরিষ্কার করতেন? সরকারের অবস্থান তো পরিষ্কার করা হয়েছে। ওনার দেশে ফেরার জন্য ওনার যা যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে তা সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এখন ওনাকেই তো আসলে সরকারকে বলতে হবে উনি কী সহযোগিতাটা চান, কারণ উনি কী স্ট্যাটাসে আছেন সেটা ওনাকে জানাতে হবে, এটা প্রথমত। কারণ উনি যদি রিফিউজি স্ট্যাটাসে থাকেন তাহলে বাংলাদেশ সরকারের পক্ষে সেটা জানা সম্ভব না। এই কারণে যে হোস্ট কান্ট্রি কখনো এই স্ট্যাটাসে, এই ধরনের স্ট্যাটাসে যারা আছেন তাদের কোনো তথ্য অন্য তার সরকারের সাথে শেয়ার করে না। কারণ এটা ওনাকে বলতে হবে এটা। উনি যদি পাসপোর্ট চান বাংলাদেশের নাগরিক হিসেবে উনি পাসপোর্ট প্রাপ্য, যত দ্রুত সম্ভব ওনাকে ওনার পাসপোর্টের ব্যবস্থা করা হবে। উনি যদি পাসপোর্ট পরে নিতে চান, আপাতত ট্রাভেল ডকুমেন্ট নিয়ে উনি আসতে চান, তাহলে ট্রাভেল ডকুমেন্ট ওনার সেটা ব্যবস্থা করা হবে। দেশে এসে উনি ওনার আরও অন্যান্য যে রাজনৈতিক যে প্রয়োজন, যেমন ভোটার নির্বাচন কমিশনের এখতিয়ার আছে ওনাকে যে কোনো সময় ভোটার তালিকায় ওনার নাম তালিকাভুক্ত করা। প্রথমত উনি যখন বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন তখন তো উনি ভোটার ছিলেনই, ওনাকে নতুন করে ভোটার হওয়ার একটা আলোচনা আসছে। কারণ হচ্ছে আপনার উনি যখন বাংলাদেশ ছেড়ে যান তখনও এনআইডি ছিল না আমাদের কারো, এনআইডির বিষয়টা পরে যুক্ত হয়েছে। তো এখন ভোটার হওয়ার জন্য এনআইডি গ্রহণটা বাধ্যতামূলক। সেই এনআইডিটাও দ্রুততর সময়ের মধ্যে ওনাকে দেওয়া হবে এবং উনি ভোটারও হতে পারবেন এখানে এসে। এটা তো গেলে ওনার একটা রাজনৈতিক বিষয়। আর ওনার মায়ের এরকম অসুস্থতা, এটা তো একটা মানবিক বিষয়ও আছে। উনি যে মায়ের অসুস্থতায় যে কোনো নাগরিকই যখন আসতে চায় আমাদের রাষ্ট্র তাদেরকে সবসময় সহযোগিতা দেয়, ওনাকেও সেই সহযোগিতাটা দেওয়া হবে। এবং সরকারের দিক থেকে আমরা মনে করি যে এই বিষয়ে আর নতুন করে আর কোনো কিছু যোগ করার। আচ্ছা, আমি আরেকটি বিষয়, এটি বেলায়েত হোসেনের কাছেও যাব, সেটি হলো ট্রাভেল ডকুমেন্ট। এটা আমরা শুনছি, সাধারণ মানুষ কিন্তু এই ট্রাভেল ডকুমেন্ট বিষয়টা বোঝে না। এটাকে যদি একটু খোলাসা করতেন। আর আরেকটি বিষয় হলো যে তিনি তো তার পাসপোর্টটি নিশ্চয়ই লন্ডনে হাই কমিশনের কাছে দিয়েছিলেন এবং তারপর সেটি রিনিউ করা হয়নি, আমরা এই পর্যন্তই জানি। এরপরে আসলে মানে প্রক্রিয়াটি কি আসলে? উনি যদি এখন পাসপোর্ট নিয়ে আসতে চান বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আসতে চান, এটার প্রক্রিয়াটি কিভাবে কি? উনি আমরা বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে যতদূর জেনেছি উনি তো ওনার পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়েছিলেন বিগত সরকারের সময়ে। জি। এবং বিগত সরকারের সময়ে হাই কমিশনে যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওনারা তার পাসপোর্টই গ্রহণ করেননি, রিনিউ অ্যাপ্লিকেশনটাই গ্রহণ করেননি। সো অ্যাপ্লিকেশনটা যেহেতু গ্রহণ করেননি সেটা প্রসেস হয়নি, খুব স্বাভাবিক। এখন ওনার সুযোগ আছে উনি আবার নতুন করে রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন করার। এক্সপায়ার্ড পাসপোর্ট তো যে কোনো সময় রিনিউ করা যায়। তো রিনিউ করতে গেলে এটা প্রক্রিয়া মেনে যতটুকু সময় লাগে সর্বনিম্ন সময় যত দ্রুত সম্ভব এমার্জেন্সি। আমরা যদি জিজ্ঞেস করি যে ধরেন এটা যদি আজকে সকালে দেয়, মানে ধরে নিলাম যে আগামীকাল সকালে দিল, এরপরে এটা কতক্ষণ লাগতে পারে? এটা তো আপনার আমাদের দেশে তো এখন ধরেন এমার্জেন্সি ফি দিয়ে কেউ যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে 3 দিনের মধ্যে পাসপোর্ট দেওয়া যায়। তো 3 দিনের মধ্যে যে কাজগুলো করা যায় সেগুলো আরেকটু চেষ্টা করলে নিশ্চয়ই আরেকটু এগিয়েও আনা যায়। তো ওনার ক্ষেত্রে যেহেতু এখন বিষয়টা একেবারেই মানবিক একটা বিষয়, সেটা আমার মনে হয় না এটা এই প্রক্রিয়ার কারণে ওনার বিলম্ব হবে, এটা আমার মনে হয় না। আর তারপরেও যদি কোনো কারণে, যেহেতু এগুলো কিছু বিষয় আছে, আপনার এখন পাসপোর্ট রিনিউ করতে গেলে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়, জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। এই বিষয়গুলো না হলে পাসপোর্টের জন্য যে সিস্টেমই আসলে আপনাকে মানে এই সফটওয়্যারে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করে না। সো আগে ওই কাগজগুলো রেডি করতে হয়, তারপরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। সেই ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি আসলে তার জন্য সুইটেবল হবে? তার জন্য সুইটেবল তো আমরা মনে করি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে চলে আসা। কারণ ট্রাভেল ডকুমেন্টের ক্ষেত্রে তো এই বিষয়গুলো প্রয়োজন পড়ে না। আপনার পাসপোর্ট, আমি আমার বাচ্চার পাসপোর্টের আবেদন করেছি কিছুদিন আগে, আমি যতটুকু জানি যে পাসপোর্টের আবেদন করার জন্য কিছু অপরিহার্য অন্যান্য ডকুমেন্ট লাগে, সাপোর্ট ডকুমেন্ট, যে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়, জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় যদি অ্যাডাল্ট হয়। তো এই ডকুমেন্টগুলো যদি রেডি না থাকে তাহলে আপনার এই নাম্বারগুলো যদি আপনার সার্ভারে না থাকে তাহলে আপনার ওই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয় না। তো যদি সাবমিট না হয় তাহলে তো আপনার পাসপোর্ট দেওয়া সম্ভব না, কারণ এগুলো তো সব মেশিনের মাধ্যমেই হয়, তো আর ম্যানুয়ালি করা হয় না।
সো সেক্ষেত্রে পাসপোর্টটা ওনার জন্য হয়তো বা পাসপোর্ট নেওয়াটা একটু সময় সাপেক্ষ হতে পারে, কারণ পাসপোর্ট নেওয়ার আগে ওনার অন্যান্য কাগজপত্রগুলো প্রস্তুত করতে হবে। আর যদি ট্রাভেল ডকুমেন্ট হয় সেটা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন যে আধা ঘন্টার মধ্যে ওটাকে ওনাকে ইস্যু করা সম্ভব। জি, ব্যারিস্টার বেলায়েত, আমরা ছোট একটা বিরতি নেব, তবে বিরতির আগে বলে যাচ্ছি আপনার প্রশ্ন, সেটি হলো যে তাহলে তারেক রহমানের আসতে, যে আমরা তো আজাদ মজুমদারের কাছ থেকে শুনলামই যে আধা ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আমি যেটি জানতে চাই সেটি হলো যে উনি যে স্ট্যাটাসে আছেন সেই স্ট্যাটাস থেকে উনি যদি এখন আসেন দেশে, তারপরে যখন আবার উনি ফেরত যাবেন, বা এই দেশে যদি তার আসলেই নিরাপত্তার উপরে কোনো হুমকি থাকে, কিংবা আসার পরে সেইটি যদি কার্যকর দেখা যায়, সেক্ষেত্রে তিনি আবার ইংল্যান্ডে ফেরত যেতে হলে তার কোনো ধরনের বাধ্যবাধকতা আছে কিনা, এই প্রশ্নটি থাকবে বিরতির পরে। দর্শক, 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। মিস্টার বেলায়েত, যে কথাটি বলছিলাম যে তারেক রহমান, যেটি আজাদ মজুমদার খুব পরিষ্কার করেই বলল, আমরা যেটি বুঝলাম যে ট্রাভেল পাস নেওয়াটাই তার জন্য সবচেয়ে সুইটেবল হবে। তো তিনি যদি এখানে আসেন, আমরা যে শুনতে পাচ্ছি যে তার নিরাপত্তার হুমকি আছে, এসএসএফের যে নিরাপত্তা দেওয়া হয়েছে এটিও আমরা শুনলাম। আসলে তার এই নিরাপত্তার হুমকির বিষয়টি আমরা একটু ব্যাখ্যা চাই, যে দল কেমন মনে করে। আর তিনি আসলেন এবং আসার পরে যদি কোনো কারণে আবারও প্রয়োজন হয় ইংল্যান্ডে বা লন্ডনে ফেরত যেতে, সেই ক্ষেত্রে তার প্রক্রিয়াটি কি হবে? ধন্যবাদ। আসলে আপনি তারেক রহমানের দেশে আসার বিষয়ে যে পাসপোর্ট কেন্দ্রিক যে আলোচনাটা আর কি, এটা অনেকটা রিডান্ডেন্ট আলোচনা। কারণ হচ্ছে বিষয়টা কোনোভাবেই পাসপোর্টের জন্য বা এর জন্য আসতেছে। হ্যাঁ, অতীতের সরকার ওনাকে পাসপোর্ট দেয় নাই, পাসপোর্ট অ্যাপ্লিকেশনটাই রিফিউজ করছে। এই সরকার সেটা করবে না, সেটা আমরাও জানি। এটা যে শুধু গভর্নমেন্ট জানে তা না, এটা তারেক রহমানও জানেন। এবং পাসপোর্ট না পেলেও যদি ধরেন বাংলাদেশের 18 কোটি মানুষই জানে যে আওয়ামী লীগ সরকার তাকে পাসপোর্ট দেয় না। সেক্ষেত্রে ইভেন যে ট্রাভেল ডকুমেন্ট করতে 2-1 দিন লাগতে পারে, এটা ঠিক, কিন্তু ট্রাভেল ডকুমেন্টেরও দরকার হয় না। কারণ আমরা যারা ওখানে লিগ্যাল প্র্যাকটিস করি, সেখানে দেখা গেছে একটা অ্যাজাইলাম সিকারের যখন অ্যাজাইলাম প্রক্রিয়া রিফিউজড হয়, সেক্ষেত্রে তাদের দরকার হয় একটা জিনিস, তারা এমবেসিতে লেখে যে তোমরা শুধু কনফার্ম করো এটা তোমাদের সিটিজেন। যদি বাংলাদেশ হাই কমিশন কনফার্ম করে হি ইজ আওয়ার সিটিজেন, দেন নেক্সট হচ্ছে এয়ারপ্লেন তাকে ক্যারি করবে কিনা। হ্যাঁ, ওই একটা এমবেসির লিখিত ইয়েকেই তারা ওই দেশের সিটিজেন হিসেবে ট্রিট করে এবং তারা ক্যারি করে নিয়ে আসে। সো কাজে এই পাসপোর্ট কেন্দ্রিক আলোচনাটা আসলে এখানে মুখ্য না, এবং এটা একটু আলোচনার খাতিরে আলোচনা আর কি। বাস্তবতা হচ্ছে ওনার দেশে আসাটা, এবং আপনি আবার যে আরেকটা কোশ্চেন করলেন যে ফিরে যাওয়াটাও অপ্রাসঙ্গিক। যদি প্রয়োজন হয় না, যদি প্রয়োজন হয় তারেক রহমানকে ভিসা দেবে না এমন দেশ খুব কমই আছে। হ্যাঁ, তারেক রহমান তো শেখ হাসিনা না যে তাকে ইন্ডিয়া ছাড়া কোনো দেশ আপনার ভিসা দিতে অস্বীকৃতি করছে। সেটা অনেক পরের আলোচনা, এবং সেটা দরকারও হবে না। আর সেটা করবেনই বা কেন? আপনি ওনার মাকে দেখেন যে 2 পুত্রকে টর্চার করতেছে, তাকে বলা হচ্ছে প্লেন রেডি করে যে তোমরা চলে যাও, কোনো সমস্যা নাই। উনি বলছে যে না, আমি কাউকে বাংলাদেশ ছেড়ে আমি যাব না। তো তারেক রহমানও এরকম, তারেক রহমানও বাংলাদেশে আসলে উনি ছেড়ে যাবেন, পালিয়ে যাবেন, বিষয়টা সেটা না। আপনারা জানেন 1/11 উনি সিরিয়াসলি টর্চার করা হয়েছিল, এই জন্য আসলে ওই সময় একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, ট্রিটমেন্টের দরকার ছিল, সেজন্যই গেছেন। পরবর্তীতে গভর্নমেন্ট আর আসতে দেয় নাই, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, এখন যেহেতু অনেক সময় গড়িয়েছে, বাংলাদেশ একটা ভলাটাইল সিচুয়েশনে আছে, এই যে গভর্নমেন্টটা আছে, গভর্নমেন্টের হয়তো আন্তরিকতা আছে, কিন্তু গভর্নমেন্ট একটা প্ল্যান দিতে হবে এখানে। আসলে গভর্নমেন্ট কী নিরাপত্তা দিবে এখানে? যদি একজন সাধারণ মানুষ, আমার যেরকম নিরাপত্তা, তারেক রহমানের নিশ্চয়ই এরকম নিরাপত্তা হবে না, এটা সবাই বুঝে। কারণ একটা দল এবং একটা দেশের ডাইরেকশন নির্ভর করে আসলে এখন ওনার উপরে অনেক ক্ষেত্রে। তো কাজেই এটা একটা কনসার্ন অবশ্যই আছে, এবং অনেকগুলো বিষয় আপনি যেটা বলেছেন কি কারণ, সেটা উনিও ব্যাখ্যা করেন নাই, যেটা বলছে যে অনেক কিছু বলা যায় না। সেক্ষেত্রে আমাদের পক্ষেও সেটা বলা সম্ভব না। না, অনেক বিষয় থাকে এখানে, অনেক হিডেন দেশি বিদেশি পলিটিক্সের চক্করে অনেক ক্ষেত্রে অনেক ধরনের কনসার্ন যেটা ব্যক্ত করা যায় না, কিন্তু লেখা হয় যে উই আর কনসার্ন।
ঠিক আসলে ওই বিষয়গুলো এখন ওই বিষয়গুলো আসলে বাংলাদেশ সরকার কিভাবে আশ্বস্ত করা দরকার, এটা সরকারকে স্টেপ নেওয়া দরকার। এটা হচ্ছে 1 নম্বর। আর আপনি যে কথা বলছেন উনি ফেরত যাওয়ার বিষয়টা অপ্রাসঙ্গিক সম্পূর্ণ। উনি ফেরত কোথায় কিভাবে যাইতে পারবেন এটা নিয়ে আলোচনাই করা প্রয়োজন হলে উনি প্রয়োজন হবেন না, উনি দেশেই থাকবেন। উনি বেগম খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমানও কখনো চিন্তা করে নাই, খালেদা জিয়াও চিন্তা করে নাই, তারেক রহমানও সেটা করবেন না। ঠিক আছে, আমি আজাদ মজুমদার এই ইস্যুটা আমরা শেষ করব। আপনার ওই যেটা উনি বললেন যে এক ধরনের প্ল্যান, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, তবে আমার যেটা ধারণা উনি শীঘ্রই দেশে ফিরবেন ইনশাআল্লাহ। যত এই হোক, তারপরে তারেক রহমান ফিরবেন না তা না, উনি শীঘ্রই দেশে ফিরবেন। না ফিরবেন না এটাও কেউ বলছে না, কিন্তু ফিরছেন না কেন এটা নিয়ে অনেক কথা আছে। সেই আর্জেন্সিটা তো বললাম যে আর্জেন্সিটা তো আমাদের চেয়ে অন্য সবার চেয়ে ওনার বেশি, নিশ্চয়ই কোনো কিছু আছে। ওনাদের মায়ের ছেলের যে বন্ডিং, তারেক রহমান এই বয়সেও ওনার মায়ের জন্য প্রতিদিন ফোন না করে কোনোদিন কথা না বলে উনি ঘুমান না, যেটা আমরাও করতে পারি না। ছোট্ট করে জানতে চাই, আমরা আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যে এই যে সিকিউরিটির একটা প্ল্যান জানতে চাইলেন, আপনি কি এটা বোঝাতে পারবেন কিনা আসলে উনি কি প্ল্যান জানতে চান? প্রথম কথা হচ্ছে যে আপনি মাসখানেক আগে ওনার একটা সাক্ষাৎকার বিবিসিতে দেখেছেন কিনা জানি না, সেখানে উনি স্পষ্ট ভাষায় বলেছেন উনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। তো ওনার সেই সাক্ষাৎকারের পরে দেশের নিরাপত্তা পরিস্থিতি এমন কোনো জায়গায় পৌঁছায় নাই যাতে উনি কনসার্ন ফিল করতে পারেন। তো আমরা মনে করি যে বাংলাদেশ ওনার জন্য সম্পূর্ণ নিরাপদ দেশ। উনি আসতে পারেন এবং আসার পরে উনি যে কোনো ধরনের সহযোগিতা চান, নিরাপত্তা সহযোগিতা, সেটা ওনাকে দেওয়া হবে। উনি একটা রাজনৈতিক দলের প্রধান, আমাদের সামনে একটা নির্বাচন আছে এবং নির্বাচনে আরও অনেকগুলো রাজনৈতিক দল অংশ নেবেন। নিরাপত্তার জন্য যদি সরকারকে প্ল্যান দিতে হয় তাহলে সরকারকে কিন্তু অন্য রাজনৈতিক দলকেও একই প্ল্যান দিতে হবে, কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ডের একটা বিষয় আছে, কারণ প্রত্যেকেরই কিন্তু সিকিউরিটি কনসার্ন আছে। রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের এইবারের যে নির্বাচনটা, সেই নির্বাচনের যে থ্রেট অ্যাসেসমেন্ট সেটা অন্যান্য সাধারণ নির্বাচনের চেয়ে ভিন্ন, কারণ এখানে আমাদের একটা রাজনৈতিক দল যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের দিক থেকে কিন্তু পরিষ্কার হুমকি আছে এবং তারা বলেছে তারা যে কোনোভাবে এই নির্বাচনকে রেসিস্ট করতে চায়। এবং কিছুদিন আগে তারা দেখেন যে নানাভাবে আপনার দেশে কিছু আগুন সন্ত্রাস করার চেষ্টা করেছে। কোনো হুমকি আছে কিনা? না, আন্তর্জাতিক কোনো হুমকি যদি উনি ফিল করে থাকেন তাহলে সেটা ওনাকে নির্বাচনেও আছে কিনা? নির্বাচনেও সব ধরনের হুমকি আছে। নির্বাচনকে ঘিরে আমাদের যে নর্মাল যে থ্রেট অ্যাসেসমেন্ট যেটা করা হয়, সেটা একটা হচ্ছে যে নির্বাচনে যারা অংশগ্রহণকারী প্রার্থী বা অংশগ্রহণকারী দল তাদের ইন্টারনাল ক্ল্যাশ, এ ধরনের কিছু হুমকি থাকে, সহিংসতার কিছু হুমকি থাকে। এইবার কিন্তু আমাদের হুমকিটা আসছে দেশের বাইরে থেকে। আমাদের দেশেরই কিছু মানুষ দেশের বাইরে থেকে হুমকি দাপকি দিচ্ছে যে তারা নির্বাচন বানচাল করবে, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না। তো এই হুমকিগুলো তো আছে, এবং এই হুমকিগুলো যদি থাকে তাহলে এই হুমকিগুলো নির্বাচনে অংশগ্রহণকারী সবগুলো দলের জন্যই আছে যারা অংশ নেবে। এবং আপনি যদি সরকারের অবস্থান থেকে আপনি যদি বিষয়টাকে দেখতে চান, আপনাকে সবার নিরাপত্তাই নিশ্চিত করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের অবশ্যই ওনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ওনাকে নিরাপত্তা দিতে হবে, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু একই সাথে অন্যদেরকেও দিতে হবে, যেহেতু উনি নির্বাচনে উনি একজন প্রার্থী এবং অন্যরাও প্রার্থী। আর এর বাইরে ওনার যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো থ্রেট থেকে থাকে তাহলে সেটা ওনাকেই কিন্তু পরিষ্কার করে সরকারকে জানাতে হবে। আমরা যতদূর জানি যে উনি সেরকম কোনো কনসার্ন সরকারকে জানাননি। সো আমরা ওনাকে নিরাপত্তা সহ ওনার যা যা সাপোর্ট প্রয়োজন সরকারের কাছ থেকে বাংলাদেশে আসার, নির্বাচনে অংশগ্রহণ করার, এবং পরবর্তীতে উনি যদি জনগণের ম্যান্ডেট পান তাহলে উনি দায়িত্ব বুঝে নেওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা ওনাকে সরকার করতে প্রস্তুত। এ বিষয়ে সরকারের দিক থেকে কোনো কার্পণ্য নেই। এটা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন তারা একাধিকবার বিভিন্ন সময় পরিষ্কার করেছেন। আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমিও সেটা পরিষ্কার করতে চাই। আমি ব্যারিস্টার বেলায়েত, আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য বলবো এই প্রশ্নটির উত্তর। কোনো পলিটিক্যাল এমবার্গো বা কোনো জিও পলিটিক্যাল এমবার্গো এগুলো কিছু আছে কিনা? আমার সেটা মনে হয় না, কিন্তু উনি যে আনসারটা দিয়েছেন সেখানেই কিন্তু উত্তরটা লুকায়িত। দেখেন, আমরা যে ধরনের বা উনি তারেক রহমান যে ধরনের ধরেন একটা আশঙ্কা ফিল করি বিএনপি এজ এ দল ধরেন, কিন্তু ওনারা কিন্তু বলছেন ওনাকে যদি নিরাপত্তা দেয় সেই লেভেল, তাহলে অন্য দলকেও একই ধরনের নিরাপত্তা দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। তাহলে দেখেন খুব সাধারণ না, এই যে এখানেই হচ্ছে এই যে ওনাকে তো আসলে সাধারণ না, উনি এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশনের মধ্যে আছেন। উনি দীর্ঘদিন বাইরে ছিলেন এবং
বাকি অন্যান্য এই কথাটা ওনাকে বলবেন। এই কারণে এই সমস্যাটা আসলে এখানেই গভর্নমেন্টকে ক্লিয়ার করতে হবে যে না, এই কারণে একটা আইনও করতে পারেন যে ওনারা ওই যে এসএসএফ এর সহযোগিতা, যেটা অতীতে যদিও এই প্র্যাকটিসগুলি খুব ভালো প্র্যাকটিস না, কিন্তু আচ্ছা তাহলে আপনি যে আইনের কথা বলছেন, এই আইন যদি করা হয় তাহলে এরকম একটা আইন তো আমরা অন্য আরেকটা পরিবারের ক্ষেত্রে দেখেছি। সেটাই বলতেছিলাম, এটা খুব বেশি ভালো প্র্যাকটিস না আজীবনের জন্য, একটা টু ফর দ্য সার্টেন পিরিয়ড অফ টাইম এটা করা যেতে পারে। আমি জানি না এটা করলে অন্তত সরকারের পক্ষ থেকে তাদের ইন্টেনশনটা পুরোপুরি ক্লিয়ার হবে যে না, উই আর ডুইং হোয়াট উই ক্যান ডু। এটা হচ্ছে বিষয়। এইটা তো আইনের খুব বেশি প্রয়োজন হবে না, যদি উনি জনগণের ম্যান্ডেটটা পেয়ে যান উনি অটোমেটিক্যালি ওই সিস্টেমের মধ্যে চলে আসবেন। আর এখন তো আপনি যদি আমাকে যদি সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে এ ধরনের সিকিউরিটি ওনার জন্য বরঞ্চ এক ধরনের ঝুঁকিপূর্ণ হয়, কারণ উনি অনেকদিন পরে আসবেন, ওনার নেতা কর্মীরা ওনার পাশে যেতে চাইবেন, ওনার সাথে কথা বলতে চাইবেন, অনেকের সাথে ওনার প্রথমবারের মতো দেখা হবে যারা কখনো লন্ডন যায়নি। তো এই নিরাপত্তার বলয়ে যদি উনি ঢুকে যান তাহলে তো উনি এখানে এসে নেতা কর্মীদের কাছ থেকেও উনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি আশা করি বা আমার ধারণা উনি নিজেই হয়তো সেটা চাইবেন না। আপনি ওনার তো যখন উনি আসবেন উনি নির্বাচনে ক্যাম্পেইন করবে, বিভিন্ন প্রচারণায় যাবেন, নেতা কর্মীদের সাথে ওনার বৈঠক হবে, খুব স্বাভাবিক। এতদিন পরে আসছেন উনি দূর থেকে অনেকগুলো আন্দোলনের সমন্বয় করেছেন, ওনার দলকে পরিচালনা করেছেন, দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে উনি বিশাল ভূমিকা পালন করেছেন। তো এতদিন পরে উনি যখন আসবেন ওনার কাছ থেকে তো একটা এক্সপেকটেশন আছে। প্লাস আপনার ওনার দলেরও তো এখনও অনেককে মনোনয়নও দেওয়া হয়নি, অনেকগুলো আসনে ওনার দলের মনোনয়ন এখনও ঘোষণা করা হয়নি। সেই মনোনয়নের ঘোষণাগুলোতেও ওনাকে অংশগ্রহণ করতে হবে, বা এই প্রক্রিয়াগুলোতে যখন উনি দেশে থাকবেন তখন তো সবাই এক্সপেক্ট করবে যে উনি সরাসরি ওনার সিদ্ধান্তটা দেবেন। এখন যেভাবে উনি বাধ্য হয়ে ভার্চুয়ালি দিচ্ছেন সেরকমটা হয়তো ওনার প্রয়োজন হবে না, বা তখন এক্সপেকটেশনটা থাকবে ডিফারেন্ট। তো আমার ধারণা এই আলোচনাগুলো আসলে আমরা অনর্থকই করছি। উনি নিজে যখন বলবেন যে আমার এইটা প্রয়োজন, তখন ওনাকে যদি সেটা না দেওয়া হয় তখনই আসলে সেই আলোচনা আসতে পারে। ঠিক আছে, অনর্থক আলোচনা করছি, কিন্তু মজার বিষয় হলো যে এই অনর্থক আলোচনাটা মানুষ পছন্দ করে, কারণ আপনার এই লাইভ অনেকজন দেখছেন, আজকে আমাদের লাইভ অনেকজন দেখছেন, এই অনর্থক আলোচনায় মানুষ দেখছেন। আচ্ছা, আমি দুটো প্রশ্ন রেখে বিরতিতে যাব। সেটি হলো যে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ সেপ্টেম্বর অক্টোবর 2025 এটি করেছে হলো সেন্টার ফর ইনসাইটস ইনসার্ভে রিসার্চ IRI যেটা বলে, তারা আজকে একটি করেছেন। তাদের প্রথম ইন জেনারেল উড ইউ সে দ্যাট থিংস ইন বাংলাদেশ আর হেডিং ইন দ্য রাইট ডিরেকশন অর আর দে হেডিং ইন দ্য রং ডিরেকশন? এটা হলো তাদের প্রথম প্রশ্ন। IRI রিসার্চ, আপনি নিশ্চয়ই এটা নিয়ে অবগত আছেন। দেখেছি, আমি একটা ফলাফলটা দেখেছি, রিসার্চ সম্পর্কে অবগত ছিলাম। আচ্ছা, এরকম একটা রিসার্চ আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আরেকটি আলোচনা করব যে টিউলিপ সিদ্দিকের আজকে একটি রায় হয়েছে, রায় নিয়ে আলোচনা না। আপনি যেহেতু লন্ডনে থাকেন, টিউলিপ সিদ্দিকি লেবার পার্টির MP ছিলেন। এই রায় ব্রিটিশ গণমাধ্যমে হেডলাইন হয়েছে এবং লিড হেডলাইন। এইটা টিউলিপ সিদ্দিকির সেখানকার রাজনৈতিক যে জীবন, সেই রাজনৈতিক জীবনে কি প্রভাব রাখবে? দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমরা প্রথমে টিউলিপ সিদ্দিকির বিষয়টা নিয়ে আলোচনা যেতে চাই। আপনি ব্যারিস্টার বেলায়েত, আপনি লন্ডনে বেশ কিছুদিন থাকেন, আর আপনি তো এই জায়গাতে আমরা DPS থেকে বের হয়ে আসতে চাই। সাংবাদিকতা হিসেবে দীর্ঘ সময় আজাদ মজুমদার আমাদের সহকর্মী হিসেবে কাজ করছেন। এই টিউলিপের সাজা নিয়ে যুক্তরাজ্যে, আমি শুধু এই ইস্যুটিই চাই, আমি রায় নিয়ে কোনো আলোচনা না। এটা কি তার এই যে তার যে রাজনৈতিক জীবন, সেখানে তিনি তো ব্রিটিশ সিটিজেন, তার কোনো প্রভাব ফেলবে কিনা? বিষয়টা হচ্ছে তার এই যে আন্টি, যে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা কে নিয়ে অতীতে অলরেডি যে ধরনের, তাকে জড়িয়ে যে ধরনের কর্মকাণ্ডের খবর এবং ঘটনা অতীতে এই যে সরকার পতনের পরে হয়েছে, তার জন্য তাকে অলরেডি একটা রিপারকাশন পেতে হয়েছে। তার জন্য তাকে ওই সময় সিটি মিনিস্টার হিসেবে ছিল, তাকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু তো অলরেডি সে একটা এর মধ্যে আছে। তবে পার্লামেন্ট মেম্বারশিপ যায় নাই, যেহেতু যুক্তরাজ্যের আইনে ওই দেশে যদি কনভিক্টেড হয় 12 মাসের বেশি, তাহলে তার চলে যাবে, পার্লামেন্ট মেম্বারশিপ যাবে, সেটা যাবে না।
আর এটা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে না। মানে কিন্তু ওখানে তো পাবলিক পলিটিক্সে পাবলিক পারসেপশনটা খুব সিরিয়াসলি কাজ করে, এটা এদেশেও করে। যেমন ধরেন পরের বার সে এমপি নির্বাচন যদি সে রিইলেক্টেড হতে চায়, তখন তার লোকাল যে প্রাইমারি লোকাল যে লোকজন তাকে তারা ভোট দেবে না, বলে যে বাংলাদেশে একজন কনভিক্টেড মানুষ কিভাবে এখানে এমপি হবে। এটা তার পাবলিক পারসোনা সিরিয়াসলি ডেন্টেড। কারণ হচ্ছে সেখানে ব্রিটিশদের চোখে সে শি ইজ দ্য ক্রোনিজ অফ ডিপোর্সড অটোক্র্যাট। তো এইটা তার অলরেডি লেভেল হয়ে গেছে, তার পলিটিক্যাল আসলে মৃত্যুই ঘটে গেছে, আপনি যাই বলেন না কেন। তারপরে সেকেন্ড থিং হচ্ছে ইভেন বিদেশ ভ্রমণও সমস্যা পড়তে পারে অনেক ক্ষেত্রে, যদি বাংলাদেশ রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোলের মাধ্যমে যে শি ইজ কনভিক্টেড অফ সাচ অ্যান্ড সাচ অফেন্সেস। তো সেক্ষেত্রে তার ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হওয়া সত্ত্বেও তার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটা এম্বার্গো চলে আসতে পারে, মানে কোনো দেশের ক্ষেত্রে আর কি। তো কাজেই তার পলিটিক্যাল লাইফ একেবারে সিরিয়াসলি ডেন্টেড, এটা বলতেই হবে। একটা কনভিকশন ইজ এ কনভিকশন। আমি আপনাকে বলি ব্রিটিশ সিস্টেমটা এমন যেই খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি যে কামাল সিদ্দিকীর কথা বলতেছিলাম, উনি কিন্তু অ্যাজাইলাম পেয়েছিলেন বেগম জিয়ার এই মামলাটাতেই, যে অরফানেজ ট্রাস্টে তার কনভিকশন হবে এই কারণেই তিনি অ্যাজাইলাম পেয়েছিলেন। হোয়ারাজ অ্যাজাইলাম হয়ে যাওয়ার পরে ওনারও কিন্তু 10 বছর, যখন মামলাটা কনভিকশন হলো বেগম জিয়া এবং কামাল সিদ্দিকীরও কিন্তু 10 বছরের জেল হয়েছিল। কনভিকশন হওয়ার পরে ওনাকে আর পাসপোর্ট দিচ্ছিল না, কেন? বলে যে এটা ব্যাড ক্যারেক্টার, যে এটা যদিও পরে আমরা এটা ওভারকাম করছি, কিন্তু কনভিকশনকে যে এনি সর্ট অফ কনভিকশনকে যুক্তরাজ্যে খুব ভেরি সিরিয়াসলি দেখা হয়। আজাদ মজুমদার, আপনার কাছে আসতে চাই, আপনার অভিজ্ঞতা কি বলে যে এটা তার সেখানকার এই পলিটিক্যাল যে লাইফ, পলিটিক্যাল লাইফের সাথে পার্সোনাল লাইফ, এগুলোর সাথে কোনো প্রভাব ফেলবে কিনা? দেখেন, আমাদের দেশের একজন এমপি কয়েক বছর আগে কুয়েতে কারাদণ্ড পেয়েছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। তখন আমরা নোয়াখালীর একজন এমপি, আমরা কিন্তু জাতি হিসেবে লজ্জিত হয়েছিলাম। আমাদের দেশে করাপশনের পরিমাণ অনেক বেশি অন্য দেশের তুলনায়। তারপরে আমাদের আত্মাভিমানে লেগেছিল এটা। আমাদের দেশের একজন এমপি অন্য দেশে দুর্নীতির দায়ে অপরাধ করে জেল জরিমানা শিকার হয়েছেন। তো ব্রিটিশদের যাত্রাভিমানে এটা না লাগার কোনো কারণ নেই। তাদের নির্বাচিত একজন এমপি ভিন দেশে আপনার কনভিক্টেড হয়েছে, এটা তাদের আত্মহমিকায় আঘাত করবেই, যতই লেবার পার্টি থেকে বলা হোক যে তার পাশে আছে। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে যে উনি এর আগে আমরা বারবার দেখেছি পরিষ্কার কিছু মিথ্যা কথা বলেছেন। উনি ওনার বাংলাদেশের নাগরিকত্ব বা বাংলাদেশের যে এগুলো ডিনাই করেছেন। ডিনাই করে উনি নিজেকে ব্রিটিশ এমপি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে ওনার নাগরিকত্ব ছিল, আমাদের সংবাদপত্র বা আমাদের গণমাধ্যমের প্রতিবেদনেও দেখেছি, এবং বাংলাদেশে উনি নানাভাবে সুযোগ সুবিধা নিয়েছেন এবং নেওয়ার চেষ্টা করেছেন, বা কাউকে সুযোগ সুবিধা ওনার প্রভাব খাটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এগুলো এখন ওপেন সিক্রেট, এবং এই বিষয়গুলো আসলে যত দিন যাচ্ছে তত আরও সামনে আসছে। এই করাপশনটা আমরা মনে করি যে এটা জাস্ট খালি বিগিনিং। ওনার বিরুদ্ধে কিন্তু আরও অনেক করাপশনের অভিযোগ আছে, বিশেষ করে যুক্তরাজ্যের ভিতরেই উনি অনৈতিক সুবিধা নিয়েছেন, এ ধরনের অভিযোগে ওনার বিরুদ্ধে আছে, যেটার জন্য ওনাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। তো উনি একজন মানুষ, যখন উনি ওনার যেটা অরিজিনাল কান্ট্রি সেখানে কনভিক্টেড, অ্যাডপ্টেড হোম যেটা সেখানে কনভিক্টেড, তো এইরকম একজন মানুষকে ব্রিটিশরা তাদের রাজনীতিতে স্থান দেবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে এই বাংলাদেশের এই রায় খুব সিগনিফিকেন্টলি তার পলিটিক্যাল ক্যারিয়ারকে ইম্প্যাক্ট করবে। আর আমরা তো বাংলাদেশ সরকার হিসাবে আমরা চাইবই যে উনি বাংলাদেশে ওনাকে যদি কোনোভাবে নিয়ে এসে ওনার সাজা কার্যকর করা যায়। এই বিষয়ে আমি ছোট্ট করে জানতে চাই যে কথাটি ব্যারিস্টার বেলায়েত বললেন যে সরকার কি রেড অ্যালার্ট জারি করার কোনো উদ্যোগ আছে কিনা সহসা, কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই ফাঁসির রায় তার বিরুদ্ধে বলা হয়েছে। এই যে ভার্ডিক্টগুলো দেওয়া হয়েছে, এই কনভিকশনের বিপরীতে কি রেড অ্যালার্ট জারি করার কোনো সুযোগ আছে কিনা? বা আপনার তো দু ধরনের ওয়ারেন্ট হয়। আপনি একটা
আপনার যখন আদালতে কোনো কেউ অভিযুক্ত হন তখন আদালত চাইলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারেন। এটা এক ধরনের ওয়ারেন্ট। আর কনভিকশন ওয়ারেন্ট আর একটা ওয়ারেন্ট। আপনার যখন কনভিকশন হয় তখন তো তার বিরুদ্ধে একটা অটোমেটিক্যালি একটা ওয়ারেন্ট জারি হয়, যেটা যে তাকে এনে যাতে এই সাজাটা কার্যকর করা। তো কনভিকশন ওয়ারেন্টটা আমাদের এখন প্রসিকিউশন টিম কিভাবে সেটাকে কার্যকর করবে বা কার্যকর করার উদ্যোগ নেবে সেটা তারা বলতে পারবে ভালো, কিন্তু তাদেরকে তো কোনো না কোনোভাবে আদালতের এই কনভিকশন ওয়ারেন্টটা কার্যকর করার একটা উদ্যোগ নিতেই হবে। সেই ক্ষেত্রে মানে যে কোনো সময় এইটা এই অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম আছে তাদের পরামর্শ অনুযায়ী সরকার কাজ করবে না, এইটা তো প্রসিকিউশন টিমই কিন্তু এই ইনিশিয়েটিভ নিতে পারে। আপনার এটা তো একজন মানুষের সাজা হয়ে গেলে এটা অটোমেটিক্যালি তার নামে একটা ওয়ারেন্ট জারি হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে। এটার জন্য আপনাকে আর বিশেষ আদেশ জারি করার কোনো প্রয়োজন নেই। এখন এই ওয়ারেন্টটা কোন প্রসিডিউরের মাধ্যমে কার্যকর করবে সেটা এখানে একজন ব্যারিস্টার আছেন, আমি তো সাধারণ সাংবাদিক, আমি হয়তো এত ভালো বলতে পারবো না, উনি আরো ভালোভাবে বলতে পারবেন। আমি বলতে চাচ্ছি যখন আপনার এই আসামিরা ফিউজিটিভ, তারা পলাতক ফিউজিটিভ হিসেবে থাকে এবং বিদেশে থাকে, সেই ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে তাদেরকে আপনার তাদের সাজা কার্যকর করার ক্ষেত্রে কিছু আইনানুগ পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। জি, এই ক্ষেত্রে আমি যদি একটু হেল্প করি ওনাকে, উনি সুন্দরই বলেছেন আসলে যে একটা দেশে যখন একটা কনভিকশন হয় এটা অটোমেটিকই কার্যকর হওয়ার কথা। যেমন কোর্ট একটা রায় দেয়, এটা কিন্তু ইপসো ফ্যাক্টো ইফেক্টিভ। এখন কথা হচ্ছে ইফেক্টিভটা তো কোর্টের তো আর ওই শক্তি নাই যে আসামিটিকে ধরে নিয়ে আসবে, জেলে ঢুকাবে, ওটা তখন পুলিশ করে এবং অন্যান্যরা করে। এখন একটা লোক যখন বাইরে থাকে তখন প্রসিডিউরটা একটু ভিন্ন। ওই যে সেম আদালত রায় দিল, কিন্তু ধরে আনবে কে, তাকে ঢুকাবে কে? সেজন্য এটা যখন রাষ্ট্র যখন আলাদা একটা এন্টিটি, তার সাথে একটা এক্সট্রাডিশন বন্দি বিনিময় চুক্তি থাকতে হয়। তো আনফরচুনেটলি যুক্তরাজ্যের সাথে আমাদের কোনো এক্সট্রাডিশন চুক্তি নেই, কিন্তু ভারতের সাথে তো আছে। সেটা বলতেছে। কাজে যুক্তরাজ্যের থেকে টিলু সিদ্দিককে ফেরানো একটু কষ্টকর আছে, বুঝছেন? কারণ সেক্ষেত্রে তারা আরও অনেক কিছু চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে, তাদের লিগ্যাল সিস্টেমের সাথে অনেক কিছু কম্পাটেবল কিনা তারা এগুলি চেক করে। তো সেটা একরকম ভেরি টাফ। তো এইগুলো সেক্ষেত্রে টিলু সিদ্দিককে ফেরানোটা ওই এইভাবে রায় কার্যকর করার জন্য ইটস নেক্সট টু ইম্পসিবল, এটা প্র্যাকটিক্যালি। কিন্তু ভারতের সাথে যে কথাটা আপনি বললেন, হ্যাঁ ভারতের সাথে আছে, এবং ওই চুক্তির বলে আমরা অনুপ চেটিয়াকে বোধহয় আমরা ফেরত দিয়েছিলাম ইন্ডিয়াকে, তাই না? উলফা নেতা, হ্যাঁ উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম। কিন্তু ভারত এখন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটি, এগুলি ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারে হয় এবং ওইটার কার্যকরটাও হচ্ছে ওইরকমই, জোর যার মূল্য তার। আসলে আপনি দেখবেন জাতিসংঘে হাজার হাজার প্রস্তাব পাশ হয়ে আছে প্যালেস্টাইনের পক্ষে, একটারও কার্যকরিতা নাই। কারণ হচ্ছে ওই যে ট্রিটিগুলো যারা ইমপ্লিমেন্ট করবে তাদের উইলটা তার বিপক্ষে, তাদের মেইন যে মাসল পাওয়ার আমেরিকা করতে পারে পুলিশিংটা, ঠিক এখানেও একই। ইন্ডিয়া ধরেন আমাদের ক্ষেত্রে করে নিয়েছে, কিন্তু ইন্ডিয়া এখন সেটা চায় না, এই কারণে আমরা করতে পারবো না। আমরা যদি আমেরিকা হইতাম তাহলে কিন্তু পারা যেত আর কি। সেখানে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা একটি রিসার্চের কথা বলছিলাম, আজাদ মজুমদার আপনি দেখেছেন কিনা আজকে এই রিসার্চের উপরে একটি নিউজও হয়েছে, সেটি হলো রিসার্চে, যদিও রিসার্চের ক্ষেত্রে কতটুকু ইয়ে করবেন, IRI সার্ভে শোজ Bangladeshis overwhelming approved of Yunus and interim government's job performance। এটা হলো প্রথম যে প্রশ্নটা তারা করছে, তাদের একটা রিসার্চের প্রথম প্রশ্ন আপনি চাইলে আমি দুই লাইন বলতে পারি। এই রিপোর্টটা পড়েছি, ফলাফলটা জেনেছি। ফলাফল আসলে কি আছে এখানে? এটা তো খুব দীর্ঘ একটা, অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে এখানে আপনার কথা হয়েছে। তবে তারা যেটাকে হাইলাইট করেছে, IRI আপনার জানেন যে রিপাবলিকান পার্টির আমেরিকার তাদের একটা দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান। তারা বাংলাদেশের বিভিন্ন স্তরে বৈজ্ঞানিকভাবে জরিপ চালিয়ে দেখেছে যে বাংলাদেশের সাধারণ বাংলাদেশিদের ওভারহেলমিং একটা অ্যাপ্রুভাল আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের উপর। এটা জরিপের ফলাফল থেকে উঠে এসেছে। আমরা যখন ওই ফেসবুকে ঢুকি বা অনেক সময় টিভি টক শোতে যখন বাজার গরম করার কথা শুনি, তাতে মনে হতে পারে যে সরকার ফাংশন করছে না, বাট সাধারণ মানুষের ওপিনিয়নগুলো ওনাদের এই জরিপটার মাধ্যমে উঠে এসেছে। এটা হলো সরকারের অ্যাপ্রুভাল রেটিং। তবে এই জরিপটা শুধুমাত্র সরকারের পারফরমেন্স নিয়ে না, এই জরিপটা আপনার আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি এক সপ্তাহের মধ্যে যদি ভোট হয় তাহলে
কোন রাজনৈতিক দলের কী অবস্থান। ইভেন গণমাধ্যম নিয়ে আমাদের এই গণমাধ্যমের কোন গণমাধ্যম থেকে আমাদের সাধারণ মানুষ সংবাদ সংগ্রহ করে, নিউজ পেপারের উপর 63%, টেলিভিশনের উপর 63% মানুষ ডিপেন্ড করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর কত পার্সেন্ট ডিপেন্ড করে, টেলিভিশনের মধ্যে কোন চ্যানেলের উপর আপনার মানুষের নির্ভরশীলতা বেশি, এগুলো কিন্তু এই জরিপের ফলাফল হিসেবে আমরা দেখেছি, উঠে এসেছে। সো এখানে মানে দেয়ার আর লট অফ ফুড ফর থটস। আপনার সমাজের যারা যারা স্টেক হোল্ডার আছে, সরকার, রাজনৈতিক দল, আপনার গণমাধ্যম, প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই জরিপটাকে পর্যালোচনা করলে তাদের নিজেদের কর্মপদ্ধতিকে আরও পুনর্মূল্যায়ন করার সুযোগ তারা পাবে এবং তারা আরও ইফেক্টিভলি আমি মনে করি যে ফাংশন করতে পারবে। আমি আরেক দুটা প্রশ্ন আপনাকে বলি। একটা হলো ইন জেনারেল, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট থিংস আর হেডিং ইন দ্য রাইট ডিরেকশন? এখানে ওরা মেথোডোলজি বলে দিয়েছে IRI। In general, do you think things in Bangladesh are heading in the right direction or are they heading in the wrong direction? Right direction 53%, wrong direction 42%, আর 5% আছে don't know বা refuse to answer। তো 53% মনে করছেন যে বাংলাদেশ রাইট ডিরেকশনে যাচ্ছে। আবার একইভাবে যখন তারা এটাকে জিজ্ঞেস করলো যে জেনারেলি স্পিকিং টু what extent are you optimistic or pessimistic about Bangladesh's future? এখানে very optimistic 42%, somewhat pessimistic 38%, don't know বা refuse to answer না আমি দুঃখিত, somewhat pessimistic হলো আপনার 11%, আর don't know বা refuse to answer হলো 38%, very pessimistic 6%, আর 2% আছে somewhat optimistic। আমি আপনার এটা দেখেছি, আপনার এখানে অপটিমিস্টিক 42% আর সামওয়াট অপটিমিস্টিক, এই দুইটাকেই যদি আপনি ধরেন, পেসিমিস্টিক যারা 6% এবং 11% তাদেরকে আপনি যদি এই 42 আর 38 যোগ করেন তাহলে বিষয়টা হলো 80%। এটাকে আমি জানতে চাচ্ছি যে দেশের 80% লোক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, এবং বাংলাদেশের ভবিষ্যৎটা আমরা কীভাবে বিনির্মাণ করার জন্য আমরা তো একটা রোডম্যাপ অলরেডি ঠিক করা হয়েছে। আমাদের সামনে একটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। আমরা গণতান্ত্রিক সংস্কারের জন্য, গণতান্ত্রিক পরিবর্তনের জন্য অনেকগুলো প্রস্তাব গ্রহণ করা হয়েছে, সেই প্রস্তাবগুলোর উপর গণভোট নেওয়া হবে এবং আমরা আশা করছি যে আমাদের যে পরবর্তী যে সংসদটা হবে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এবং আমাদের দেশের পলিটিক্যাল প্রসেস বলেন বা আমাদের যে ইলেকটোরাল প্রসেস, এগুলোতে কিছু কোয়ালিটেটিভ চেঞ্জ তারা নিয়ে আসবেন, যার ফলে আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী হবে, আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে এবং আমাদের দেশে জবাবদিহিতা নিশ্চিত হবে রাজনৈতিক দলের বা সরকারের মানুষের কাছে। এই জিনিসগুলো ইন্টারিম গভর্নমেন্ট, আমি ইন্টারিম গভর্নমেন্টের কাজ করছি, ইন্টারিম গভর্নমেন্ট যে স্টেপগুলো নিয়েছে, এই স্টেপগুলো যদি আমরা যেহেতু একটা বড় অংশ বলেছে আমরা রাইট ডিরেকশনে যাচ্ছি, এই স্টেপগুলোকে যদি আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে কার্যকর করা যায়, আমি মনে করি অবশ্যই আমাদের দেশে আমাদের সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে আমাদের রাষ্ট্র আরও সুন্দরভাবে পরিচালিত হবে। আমাদের জনগণের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তারা জনগণের কল্যাণে কাজ করবেন। আমরা টাইম অনেক ওভার করছি, আপনার যদি বলার থেকে একদম 30 সেকেন্ড আমার হাতে সময় আছে। না, ধন্যবাদ। IRI জরিপ সম্পর্কে আসলে অনেক আলোচনা করার ছিল, কিন্তু আমাদের আজাদ ভাই অনেক কথা বললেন, সুন্দর কথাবার্তা বলেছেন। তবে এটা সত্য কথা যে ওভারঅল পেসিমিস্টিক, আমিও পেসিমিস্টিক না, কারণ হচ্ছে মানুষ যে এই যে ওভারঅললি বলছে দেশ সম্পর্কে আশাবাদী, এটাই সবচেয়ে বড় আশার কথা। দেশের এখন তরুণ একটা সমাজে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছে, যদিও ভোটটা হবে কিনা এটা ওনারা ভালো বলতে পারেন, বাট আমি আশাবাদী হলে দেশে একটা আপনি মনে করছেন যে ভোট হবে না? আমি কখনো সন্দেহ করি নাই, কিন্তু বিশেষ করে এমন লোক সন্দেহ প্রকাশ করে তখন আবার একটু। কিন্তু আজাদ রহমান তো ভোটে অংশ নেবেন না, আপনি কি পলিটিক্যাল পার্টির লোক, আপনি কি মনে করেন ভোট হবে? আমি তো ভোটার দেশের। আপনি কি মনে করছেন হবে? আমি মনে করি অবশ্যই ভোট হবে এবং আমরা সবাই ভোট দেব। আমি নিজেও তো সেক্ষেত্রে আমরা আশা করি দেশ আরো স্থিতিশীলতার দিকে যাবে, দেশে একটা গণতান্ত্রিক সুন্দর পরিবেশে। তবে সবার শেষে শুধু এই কথাই বলবো, আজকে বাংলাদেশের প্রাণ আসলে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকট জীবন, তার জন্য দোয়ার অবস্থা আছে, তার জন্য আমরা সবাই দোয়া করি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা
কথা বললাম, যেই রিপোর্টটি নিয়ে কথা বললাম সেই রিপোর্টটি খুবই প্রফেশনাল ওয়েতেই করা হয়েছে যতটুকু আমি দেখেছি। এটি নিয়ে নিশ্চয়ই আগামীকালকে গণমাধ্যম আরও বিশেষ সংবাদ ছাপাবে। আজকের মতো এখানে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সঙ্গেই থাকুন।